অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই সুস্থ এবং নিরাপদ আছো। তোমাদের আজকের ক্লাস নিয়ে হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের উপরে। এটা স্থানীয় পর্যায়ে রাজনীতির মধ্যে যে গ্রামীণ দলাদলি বা কোন্দল সেটা সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তাহলে মূল আলোচনাতে চলে যাই। আজকে তোমাদেরকে পড়াচ্ছি স্থানীয় পর্যায়ে রাজনীতি, বাংলাদেশের গ্রামীণ দলাদলি বা কোন্দলের ধরন এবং কারণ। বাংলাদেশের গ্রামীণ দলাদলি, এই যে দলাদলি বলা হচ্ছে, দলাদলি বা ফ্যাকশনালিজম বা কোন্দল, তোমাদেরকে অনেক বইয়ে আছে কিন্তু কোন্দল হিসেবে এটা এই টপিকটির উপর আলোচনা করা হয়েছে। সুতরাং অনেক সময় অনেকে বলে থাকো যে দলাদলিটি পাওয়া যায়নি। মূলত বিষয় দুটো কিন্তু প্রায় একই, ঠিক আছে? আচ্ছা, এই তাহলে দলাদলি বা কোন্দলটা আসলে বলতে কি বোঝাচ্ছে? সাধারণত আমরা দেখি কি রাজনৈতিক দলের মধ্যে অনেক সময় দেখা যায় যে আস্তে আস্তে ভাগ হয়ে হয়ে অনেকগুলো ছোট ছোট দলে পরিণত হয়। ফলে এই যে এক দল থেকে আরেক দলের সৃষ্টি হওয়া, একটি বড় দল থেকে বেরিয়ে গিয়ে ছোট ছোট নানা দলের সৃষ্টি হওয়া এবং এক আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে আরেক নতুন নতুন আদর্শে তৈরি হওয়া, সেটাকেই বলা হচ্ছে দলাদলি। এখন এই গ্রামীণ পর্যায়ে দলাদলি বা কোন্দলটা আসলে কি ধরনের? বলা হয় যে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে কিনা স্বার্থকে কেন্দ্র করে দেখা যায় বিরোধী যে বিভিন্ন ধরনের দলগুলো সংগঠিত হয় এবং একটা দ্বান্দ্বিক পরিবেশের সৃষ্টি করে, ঠিক আছে? অর্থাৎ সেখানে একটা স্বার্থকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের বিরোধী দলগুলো থাকছে সেগুলোর মধ্যে সংগঠিত হয়ে একটা দ্বান্দ্বিক পরিবেশ যখন সৃষ্টি করে, তখন সেটাকে বলা হচ্ছে দলাদলি বা গ্রামীণ কোন্দল বা দলাদলি। মূলত এই যে দলাদলিটা, সেটার মূল লক্ষ্যটাই থাকে কিন্তু স্বার্থকে আদায় করা। এবং এই স্বার্থ আদায়টা কি ধরনের হতে পারে? সেটা কোনো ধরনের বস্তুগত হতে পারে বা কোনো রকমের সম্মান, মর্যাদা, আধিপত্য বিস্তার, এরকম অবস্তুগত বিষয় নিয়ে হতে পারে। মূলত ক্ষমতা এবং কর্তৃত্ব সেটাকে বিস্তার করা, সেটাকে টিকিয়ে রাখা, আধিপত্য বিস্তার করা, সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আসলে দলাদলি বা কোন্দলটা সৃষ্টি হয়। মূলত সব সমাজেই আমরা জানি কি যে সেটা ক্ষমতা এবং কর্তৃত্ব উপর ভিত্তি করে এক একটা সমাজ কিন্তু গড়ে উঠছে। মূলত যে সীমিত যে সম্পদটা সেটা কি করে বন্টন করা হবে সেটার উপর ভিত্তি করেই দেখা যায় যে বেশিরভাগ সময় কিন্তু এই দলাদলি বা কোন্দলটার সৃষ্টি ঘটে। এবং দেখা যায় যে সমাজে যে বিভিন্ন সংগঠন বা সমাজের যে সমস্ত কর্তারা রয়েছেন তাদের একে অপরের উপর কি করে প্রভাব বিস্তার করতে পারে, কি করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটার উপরে দেখা যায় যে এগুলো টিকে থাকে। মূলত যে কোনো ধরনের আদর্শের উপর ভিত্তি করে যে কোনো ধরনের দলাদলি হচ্ছে, কোন্দল হচ্ছে, তা কিন্তু নয়। কোনো ধরনের কোনো রাজনীতিতে, সোজা কথায় গ্রামীণ রাজনীতিতে যে আধিপত্য বিস্তার কিভাবে করা হবে, ক্ষমতায় কিভাবে টিকে থাকা যাবে এবং সেই ক্ষমতা যে রাজনীতিতে টিকে থাকা, সেই স্বার্থকে কেন্দ্র করে যে আধিপত্য বিস্তার করার যে প্রক্রিয়া, রাজনৈতিক যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে গ্রামীণ দলাদলি বা কোন্দল। এখন বাংলাদেশের রাজনীতিতে মূলত গ্রামীণ যে কোন্দল সেটার ধরনটা কিরকম? প্রথমে বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা বলি যে ধরনটা, সেটা প্রথমে চিন্তা করা যায় ব্যক্তি ভিত্তিক, অর্থাৎ ব্যক্তির সাথে ব্যক্তির যে দ্বন্দ্ব বিবাদ বা কোন্দল হয়ে থাকে সেটাকে এখানে বোঝানো হচ্ছে। যে ব্যক্তিগত, সোজা কথা ব্যক্তিগত যে বিরোধটা, সেই ব্যক্তিগত বিষয় নিয়ে যখন কোন ধরনের দ্বন্দ্ব বিবাদ দেখা দেয়। তারপর আছে গোষ্ঠীগত, অর্থাৎ গ্রামে বিদ্যমান যে বিভিন্ন গোষ্ঠীগুলো থাকে তখন এক গোষ্ঠীর সাথে যখন আরেক গোষ্ঠীর বিভিন্ন দ্বন্দ্ব বিবাদ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে। তারপরে আসছে সমাজ ভিত্তিক, অর্থাৎ প্রতিটা গ্রামেই কিন্তু এক বা একাধিক সমাজ থাকে। ফলে এই সমাজের মধ্যে একজন নেতা থাকে বা তার যে নেতৃত্ব এবং কর্তৃত্ব কিন্তু সমাজের মধ্যে পরিচালিত। ফলে এই সমাজগুলোর মধ্যে যখন পারস্পরিক দ্বন্দ্ব বিবাদ তৈরি হয় তখন মূলত এই দলাদলিটা আমরা দেখতে পাই। তারপর আছে শ্রেণী ভিত্তিক, অর্থাৎ গ্রামীণ সমাজে যখন বিভিন্ন ভূস্বামী শ্রেণী বা এবং যে কৃষক শ্রেণী রয়েছে তাদের মধ্যে যখন দ্বন্দ্ব সংঘাত তৈরি হয় তখন সেটাকে শ্রেণীভিত্তিক বলে। সাধারণত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই দেখা যায় যে ভূস্বামী শ্রেণী এবং কৃষক শ্রেণীর মধ্যে কিন্তু দ্বন্দ্ব বিবাদটা তৈরি হয়ে থাকে। তারপর আছে পরিবার ভিত্তিক, অর্থাৎ গ্রামে সাধারণত যখন এক পরিবারের সাথে আরেক পরিবারের যে দ্বন্দ্ব বিবাদটা তৈরি হয়, সাধারণত প্রভাবশালী যে পরিবারগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু সাধারণত এই পরিবার ভিত্তিক যে দলাদলি বা কোন্দলটা সেটা দেখা যায়। ফলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গ্রামের মধ্যে কোন পরিবার প্রভাব বিস্তার করবে সেটার উপর ভিত্তি করে যখন এই দলাদলি হয় সেটাকে বলা হয়ে থাকে পারিবারিক কোন্দল। তারপর আছে বাড়ি ভিত্তিক, অর্থাৎ একটি বাড়ির সাথে যখন আরেকটি বাড়ি তৈরি হয়, কোন্দল তৈরি হয়,
এটা বিভিন্ন অর্থনৈতিক স্বার্থ হতে পারে, সামাজিক মর্যাদা হতে পারে, বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তার হতে পারে, যে কোনো কিছু নিয়ে কিন্তু হতে পারে। তারপর হচ্ছে পাড়া ভিত্তিক, অর্থাৎ এক পাড়ার সাথে আরেক পাড়ার যে কোন্দলটা তৈরি হচ্ছে এবং এই এক পাড়ার একাধিক ব্যক্তি নেতৃত্ব দিতে পারে, আবার এক ব্যক্তি নেতৃত্ব দিতে পারে। ফলে এই পাড়ার সাথে পাড়ার যখন সমস্যা তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলে থাকি পাড়া ভিত্তিক কোন্দল। এবং সর্বশেষ হচ্ছে গ্রাম ভিত্তিক কোন্দল। সাধারণত এক গ্রামের সাথে যখন আরেক গ্রামের কোন্দল হয় এবং এই জাতীয় গ্রাম ভিত্তিক যখন কোন্দল বা দলাদলি সৃষ্টি হয় তখন সেটার ব্যাপ্তিটা কিন্তু অনেক বৃহৎ হয়, অর্থাৎ এটার পরিব্যাপ্তি সর্বাপেক্ষা বেশি হয়ে থাকে। ফলে সাধারণ গ্রামের যে বিভিন্ন এক গ্রামের যে নিজস্ব স্বার্থ, বিভিন্ন যে কর্মকাণ্ড, সেগুলোর উপর ভিত্তি করে জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় যে দুটো শিবিরে ভাগ হয়ে যায় এবং দলাদলি স্থান লাভ করে। ফলে তাহলে যে আমাদের যে গ্রামীণ দলাদলি, সেটা তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ব্যক্তি থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে কিন্তু এই ধরনের দলাদলি বা কোন্দলগুলো সৃষ্টি হয়ে থাকে, হতে পারে। সুতরাং এই কোন্দল বা দলাদলি আসলে সত্যিকার অর্থে যে কোন পর্যায়ে গিয়ে সৃষ্টি হবে বা কাদের মধ্যে সৃষ্টি হবে সেটা কিন্তু আসলে সুনির্দিষ্ট করে বলা যায় না। যে কোনো সময় গ্রামীণ পর্যায়ে যে কোনো ভাবে যে কোনো ক্ষেত্রে এই সমস্ত দলাদলি বা কোন্দলগুলো তৈরি হয় এবং সেগুলো কোনো সময় হয়তো ক্ষুদ্র দলাদলির মধ্যে বা কোন্দলের মধ্যেই সেটার সমস্যা নিবারণ হয়ে যায়, কোনো সময় সেটা আবার বৃহৎ আকার ধারণ করে। ফলে এই মাধ্যমেই দেখা যাচ্ছে গ্রামীণ যে ক্ষমতা চর্চা করা বা স্বার্থকে টিকিয়ে রাখা সেটাও কিন্তু চর্চা হতে থাকে। এরপরে আসছি আমরা বাংলাদেশের যে গ্রামীণ দলাদলি বা কোন্দল, সেটার কারণটা কি। মূলত প্রথমেই যেটা আসে হচ্ছে সেটা জ্ঞাতি গোষ্ঠী। মূলত বাংলাদেশের যে জ্ঞাতি গোষ্ঠী, একই গ্রামে দেখা যায় কি একই জ্ঞাতি গোষ্ঠীর লোকজন পাশাপাশি বসবাস করে। ফলে গ্রামে একই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে দেখা যায় বেশিরভাগ সময় যে জমি জমা রয়েছে, সেই জমি জমা বা উত্তরাধিকারী নীতি যদি ঠিকভাবে জমি জমা বন্টন করার সময় যদি উত্তরাধিকারী জমি ঠিকভাবে সেটা নীতি অনুসরণ করা না হয়, যারা সুবিধা বঞ্চিত হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে একটা দলাদলি শুরু হয়ে যায়। এবং এই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে সাধারণত যে দলাদলিগুলো সৃষ্টি হয় বিভিন্ন কারণে, সেটা দেখা যায় যে অনেক সময় দীর্ঘদিন চলতে থাকে, সেটা অনেক সময় বংশ পরম্পরায় কিন্তু সেটা এই দলাদলিগুলো চলতে থাকে। ফলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠা করলেও কখনো কখনো সেটা আবার দেখা যায় যে পুনরায় কিছুদিন পরে সেটা আবার সংঘাতটা তৈরি হয়ে যায়। তারপর আছে জমির মালিকানা, অর্থাৎ আমরা যে আমাদের যে কৃষিভিত্তিক যে ব্যবস্থাটা, অর্থনৈতিক ব্যবস্থা, সেটার মূল যে ভূমি, সেই ভূমিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু গ্রামীণ যে ক্ষমতা, আধিপত্য, আভিজাত্য, বিভিন্ন ধরনের সম্পদ হিসেবে, মূল সম্পদ হিসেবে চিহ্নিত করে সমস্ত কিছুই, যা কিছুই আমরা বলি না কেন, সমস্ত কিছুই কিন্তু নির্ধারিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হচ্ছে জমিকে কেন্দ্র করে। ফলে স্বাভাবিকভাবেই জমি মালিকানাটা নিয়ে কিন্তু দেখা যায় একটা কোন্দলের সৃষ্টি হয়। কি করে জমি দখল করা হবে, কি কার ভাগে কতটুকু পড়বে জমি, সেটা নিজের পরিবারের মধ্যে হোক বা প্রতিবেশীর মধ্যে হোক, সেই জমি নিয়ে কিন্তু গ্রামাঞ্চলের প্রায় সময় দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে এবং এই জমি সংক্রান্ত যে দ্বন্দ্ব সংঘাতগুলো এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে। তারপরে আছে যে ক্ষমতা কাঠামো, অর্থাৎ জমি একটা অবশ্যই বড় সম্পত্তি গ্রামীণ জনগোষ্ঠীর কাছে। জমি স্বাভাবিকভাবে ভূমির কেন্দ্র করে দেখা যায় যে ক্ষমতাটা চর্চা করে। ফলে গ্রামের জনগোষ্ঠীর মধ্যে ক্ষমতাবান হিসেবে চিহ্নিত করলেই ধরেই নেওয়া হয় যে সে অবশ্যই জমির মালিকানা তার রয়েছে। এবং এদের উপর ভিত্তি করে দেখা যায় যে এই ক্ষমতা চর্চা করার উপর ভিত্তি করে যে গ্রামের সমস্ত জনগোষ্ঠী কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। ফলে ক্ষমতাবানরা স্বাভাবিকভাবেই চেষ্টা করে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই জনগোষ্ঠী, গ্রামীণ যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের সপক্ষে রাখা, যাতে কোনো ধরনের দ্বন্দ্ব বিবাদ হলে তাদের মাধ্যমে সেই সংঘাতটাকে টিকিয়ে রাখা যায় এবং আধিপত্যটাকে বিস্তার লাভ করা যায়। তারপর আছে জমির সীমানা নির্ধারণ। সাধারণত জমি গ্রামাঞ্চলে দেখা যায় কি এক জমির সাথে এক জমির সীমানা নির্ধারণ করা হয় এবং আইন দেওয়ার মাধ্যমে কিন্তু জমির সীমানাগুলো নির্ধারিত হয়ে থাকে। এখন এই আইনের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ নিয়েও দেখা যায় অনেক সময় দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষ করে বাংলাদেশের যে বন্যা দুর্গত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সাধারণত এই আইন সংক্রান্ত বিরোধটা খুব চরম আকার ধারণ করে, কেননা বন্যায় দেখা যায় এই আইনগুলো অনেক সময় মিশে যায়। ফলে নতুন করে আইন তৈরি করার কারণে দেখা যায় যে অনেক সময় দ্বন্দ্ব বিরোধের সৃষ্টি হয়ে থাকে। তারপরে আছে সামাজিক মর্যাদা এবং আনুগত্য, অর্থাৎ যে এমন অনেক মানুষ আছে যে নিজের মর্যাদা প্রতিষ্ঠার জন্য অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যে দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিরোধটাকে উস্কে দেয়। অর্থাৎ কখনো কখনো নিজের সমর্থন লাভের জন্য বিভিন্ন সময় অন্য ব্যক্তিদের মধ্যে
নিজেদের টিকিয়ে রাখে। কেন যদি এমন হয় যে কোন ক্ষমতাবান ব্যক্তি যদি দেখে যে গ্রামে যে অধিকাংশ জনগোষ্ঠী রয়েছে তারা একাত্মতা প্রকাশ করেছে এবং তার বিরোধিতা করছে, ফলে তাহলে তার কিন্তু ক্ষমতায় টিকে থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। ফলে সেটা যাতে না হয়, ইচ্ছাকৃতভাবেই দেখা যায় বিভিন্ন গ্রামের জনগোষ্ঠীর মধ্যে বিরোধকে তারা জিয়ে রাখে, টিকিয়ে রাখে, যাতে নিজেদের আসনটাকে পাকাপোক্ত অবস্থানে রাখা যায়। সুতরাং নিজেদের আনুগত্য তৈরি করা বা বিভিন্ন সামাজিক মর্যাদাকে টিকিয়ে রাখা, সেটার কারণে দেখা যায় দলাদলিটা একটা হাতিয়ার হিসেবে কিন্তু কাজ করে। এরপর আছে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা। অর্থাৎ গ্রামে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়, সেটা সরকার থেকে হোক বা বেসরকারি পর্যায়ে হোক। এখন এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলোর সাথে যারা জড়িত থাকে স্বাভাবিকভাবে তাদের আর্থিক সুবিধা লাভ করে, সে সাথে সাথে তাদের মর্যাদাও বৃদ্ধি লাভ হয়। ফলে এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে কারা জড়িত থাকবে, তাদেরকে দেখা যাবে যে সেটার সাথে সম্পৃক্ত থাকবে, সুবিধা গ্রহণ করবে, সেটা নিয়েও দেখা যায় যে গ্রামীণ পর্যায়ে বিভিন্ন রকমের দলাদলি সৃষ্টি হয়। তারপর হচ্ছে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন বলতে কিন্তু গ্রাম এলাকায় যদি আমরা বুঝি তাহলে এই যে বিভিন্ন চেয়ারম্যান বা মেম্বারদের নির্বাচনকে বোঝায়। ফলে চেয়ারম্যান এবং মেম্বারদের নির্বাচনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে গ্রামে যে দলাদলিটা হয় সেটা একটা চরম আকার ধারণ করে। কারণ একই গ্রামে দেখা যায় অনেক সময় একাধিক চেয়ারম্যান বা মেম্বার পদপ্রার্থী থাকে, ফলে তাদের সমর্থিত যে বিভিন্ন গ্রুপ, গোষ্ঠী বা দল তৈরি হয়, তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব সংঘাতটা লেগেই থাকে এবং স্বাভাবিকভাবে এই সমস্ত তাদের সমর্থিত যে গোষ্ঠীরা থাকে তারা দরিদ্র শ্রেণীর থাকে। ফলে এই দরিদ্র শ্রেণীদেরকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় তাদের অর্থের বিনিময়ে তাদের সমর্থন লাভ করে বা তাদের থেকে কোনো কোনো সময় ভোট কিনে নিয়ে দেখা যায় যে এই দ্বন্দ্ব বিবাদগুলোকে আরো বেশি করে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়। তারপর আছে ধর্মীয় কারণ। অর্থাৎ যে বিভিন্ন ধরনের ধর্মীয় কারণেও দেখা যায় যে গ্রামীণ সমাজে বিভিন্ন কোন্দলের সৃষ্টি হয়, বিশেষ করে যে মসজিদের ইমাম নির্বাচন বা ঈদগাহ কমিটির নির্বাচন, এই সমস্ত কমিটির নির্বাচনগুলোতে কারা থাকবে কারা থাকবে না এই নেতৃত্ব প্রদান করবে। কারণ স্বাভাবিকভাবে এই সমস্ত ধর্মীয় ক্ষেত্রে যারা নেতৃত্বের পর্যায়ে থাকেন, স্বাভাবিকভাবে সমাজে তাদের কিন্তু প্রতিপত্তি থাকে এবং তাদের মান মর্যাদা অনেক বেড়ে যায় যে যারা এই সমস্ত নির্বাচনে নেতৃত্ব দিয়ে থাকেন। সুতরাং এই সমস্ত কারণেও দেখা যায় সেখানে একটা দলাদলির সৃষ্টি হয়। তারপর আছে সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দান। অর্থাৎ স্বাভাবিকভাবে যে নেতৃত্ব দান মাধ্যমে দেখা যায় যে সামাজিক প্রতিপত্তি যেমন বৃদ্ধি পায়, সেরকম ভাবে কিন্তু আর্থিক বিভিন্ন সুযোগ সুবিধাও লাভ হয়। ফলে গ্রামীণ পর্যায়ে যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে স্কুল কলেজ হোক, বাজার হোক, ঈদগাহ হোক, এই সমস্ত জায়গায় কিন্তু অনেকেই নেতৃত্ব প্রদান করতে চায় যাতে নিজেদের সামাজিক যে প্রতিপত্তি সেটার সাথে সাথে আর্থিক সুবিধাটাও যাতে বৃদ্ধি পায়। ফলে সেখানে কারা নেতৃত্ব দিবে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বিবাদ দেখা দিয়ে থাকে। ফলে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বলা হয় একটা অতি অন্যতম একটা কারণ। কেননা গ্রামীণ যে রাজনৈতিক ব্যবস্থা সেটাকে কিভাবে পরিচালনা নিয়ন্ত্রণ করা হবে, সেখানে দেখা যায় যে একটা প্রত্যেকে চেষ্টা করে যে নিজের স্বার্থসিদ্ধির জন্য স্বাভাবিকভাবে গ্রামীণ যে নেতৃবৃন্দরা থাকে তারা সাধারণ জনগোষ্ঠীকে নিজেদের সপক্ষে নিয়ে আসতে, এবং সেটার কারণে যে রাজনৈতিক ক্ষমতা যেটা রয়েছে সেটাকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ফলে স্বাভাবিকভাবে জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত বা বিরোধ লেগেই থাকে। তারপর সরকারি কর্মকর্তা যে রয়েছে তাদের একটা হস্তক্ষেপ। অর্থাৎ সরকারি কর্মকর্তাদের হস্তক্ষেপটা কি, যে সরকারি প্রশাসনে অনেক সময় দেখা যায় যে কিছু অসাধু কর্মকর্তা বা কর্মচারী নিয়োজিত থাকে এবং এদের দেখা যায় কি যে বিভিন্ন সময় এরা যে গ্রামীণ যে কোন্দলগুলো হয় বা দলাদলিগুলো হয় সেগুলোতে তারা কিন্তু উৎসাহ প্রদান করে। কেননা অনেক সময় দেখা যায় কোনো একটা পক্ষকে তারা সমর্থন করে এবং সেই পক্ষে সমর্থন দানের জন্য অপর বিরোধী পক্ষ যারা থাকে তাদের কাউকে না কাউকে হয়তো তারা যে বিভিন্ন সময় মামলায় জড়িয়ে ফেলতে পারে বা মামলায় জড়ানোর ভয় ভীতি প্রদর্শন করতে পারে। অনেক সময় গ্রামীণ যে বিরোধী পক্ষের জনগোষ্ঠী থাকে তাদের থেকে দেখা যায় বিভিন্ন সময় উৎকোচ গ্রহণের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে বাধ্য করে। এরকম নানা ধরনের পদক্ষেপের মাধ্যমে দেখা যায় যে দলাদলিগুলোকে তারা আরো বেশি করে টিকিয়ে রাখতে সহায়তা করে। এবং সর্বশেষ যেটা হচ্ছে ব্যক্তিগত বিরোধ। অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে যে কোনো ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে দলাদলি বা কোন্দল সৃষ্টি হতে পারে। সেটা কোনো ধরনের অর্থনৈতিক কারণ হোক, সম্মানজনিত কারণ হোক, বিভিন্ন সামাজিক প্রতিপত্তিজনিত কারণ হোক, মর্যাদায় বিভিন্ন সময় আঘাত হানা কারণে হোক, নানা কারণেই দেখা যায় যে ব্যক্তিগত পর্যায়ে সেটা একেবারে দরিদ্র কোনো ব্যক্তি হোক কি উচ্চ পর্যায়ে স্বনামধন্য কোনো ব্যক্তি হোক গ্রামে, সেই সময় নানা সময় কিন্তু এই দ্বন্দ্ব বিবাদ লেগে থাকে। অনেক সময় সেটা ব্যক্তির পর্যায়ে সীমাবদ্ধ থেকে, অনেক সময় আবার সেটা ব্যক্তি থেকে আস্তে আস্তে দেখা যায় দলের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে।
ফলে কোনো কোনো সময় আবার ব্যক্তিগত বিরোধ, দুটো গ্রামের মধ্যেও দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হয়ে যেতে পারে। ফলে এই ধরনের বিরোধের কারণে দেখা যায় যে গ্রামীণ পর্যায়ে প্রায় সময় নানা ধরনের দলাদলি বা কোন্দল সৃষ্টি হচ্ছে। ফলে গ্রাম এতক্ষণ যেটা পড়ানো হলো যে ধরে নেওয়া যেতে পারে যে গ্রামীণ পর্যায়ে অনেক তোমাদের কাছে মনে হতে পারে যে সবসময় দ্বন্দ্ব বিবাদ সংঘাত দলাদলি খুনোখুনি লেগেই রয়েছে, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। যে গ্রামীণ জনগোষ্ঠী গ্রাম কিন্তু সবসময় একটা শান্তিপূর্ণ জায়গা। তুলনামূলকভাবে গ্রামের মানুষ যারা তারা কিন্তু চেষ্টা করে যতখানি সম্ভব সুখে শান্তিতে থাকার। এবং বর্তমানের কথা যদি আমরা বলি যে গ্রামীণ জনগোষ্ঠী কিন্তু অনেক এখন যে শিক্ষা দীক্ষায় তারা অনেক সচেতন হয়েছে। শিক্ষা দীক্ষা গ্রহণ করার ফলে বিভিন্ন সময় তারা যে আগের যে বিভিন্ন ধরনের অর্থের হাতছানি দেখলেই তাদের প্রতি সমর্থন প্রদান করা বা কোনো ধরনের যে ক্ষমতার লোভের কারণে বিভিন্ন ধরনের কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করা, সেই প্রবণতা থেকে কিন্তু এখন অনেকখানি বেরিয়ে এসছে। কিন্তু তারপরেও আধুনিকতার পথে কিছুটা পা বাড়ালেও দেখা যাচ্ছে কি যে বিভিন্ন সময় যে এই যে ক্ষমতা চর্চা করা বা ক্ষমতা কুক্ষিগত করা আধিপত্য বিস্তার করা সেটার প্রবণতা থেকে কিন্তু গ্রামীণ জনগোষ্ঠী কেন সাধারণ জনগোষ্ঠী কোনোভাবে বা আমাদের বড় বড় যে আমরা রাজনৈতিক ব্যবস্থার যে নেতৃত্ব প্রদানকারী ব্যবস্থা সেখানেও আমরা বলতে পারি কেউ কিন্তু আসলে বেরিয়ে আসতে পারে না। ফলে এই যে অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা পরিচালনা করা বা ক্ষমতা চর্চা করা আধিপত্য মাধ্যমে অন্যকে নিয়ন্ত্রিত করা, এই ধরনের প্রবণতাটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দলাদলি বা কোন্দলগুলো চলতেই থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এই কোন্দল একেবারে নিরসন করা কখনোই আসলে সম্ভব নয়। যদিও সেটা আস্তে আস্তে আমরা বলতে পারি যে এই সমস্ত এবং এই যে কোন্দল বা দলাদলি গুলো যত টিকে থাকবে তত গ্রামীণ যে উন্নয়নের কথা আমরা বলছি যে তোমাদের যে বিষয়টি পল্লী উন্নয়ন ঘটানো কিন্তু আসলে সম্ভব নয় যদি এই দলাদলি বা কোন্দল গুলো চিরস্থায়ী রূপ লাভ করে বা সেটা দীর্ঘদিন ধরে কোনো গ্রামের মধ্যে টিকে থাকে। সুতরাং যতখানি সম্ভব চেষ্টা করা হয় বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বা বিভিন্ন সময় যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো সরকার পক্ষ থেকে বা বেসরকারি যে বিভিন্ন এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে তাদের মাধ্যমে সেই দলাদলি বা কোন্দলগুলোকে যথাসম্ভব দ্রুত সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হয়, যাতে জনগণ যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তারা যেন কোনোভাবে সেখানে হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হতে পারে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কারো কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। তো সবাই সাবধানে থেকো, নিরাপদে থেকো। এখানে তাহলে শেষ করছি। ধন্যবাদ।